পোস্টাল ব্যালট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জয় পরাজয়ে, সেটি একটি বড় সংখ্যা। 148টি দেশের ভোটাররা এবারে ভোট দিতে পারছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। সেখানে আসলে জামায়াতের বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে যে পোস্টাল ব্যালটের আসলে যে কাগজ ছাপা হয়েছে সেখানে আপনাদের যে দল দাঁড়িপাল্লার চিহ্নটি সবার উপরে রাখা হয়েছে, সেটিকে কি কোনোভাবে আপনি আসলে ইচ্ছাকৃতভাবে মনে করছেন? যে পোস্টাল ব্যালটের কথা বলেছেন এটার জবাব নির্বাচন কমিশন দিতে পারবে। মোধারা হিসাবে নিয়ে আসছেন, সেই উত্তর তাদেরকেই দিতে হবে, এটার উত্তরটা আমি দিতে পারবো না, এটা নির্বাচন কমিশনকে দিতে হবে। তাহলে বিএনপি আসলে যে অভিযোগ করছে, বিএনপির অভিযোগের উত্তরও নির্বাচন কমিশন দিবে, কারণ এটা তো জামাত এটা ছাপায় নাই, এটা জামাতের দায়িত্বও না, তাই না? কাজেই আমি মনে করি না যে কার্ডটা আগে থাকলো আর পরে থাকলো এটা ইম্পর্টেন্ট বিষয় না। আমি যাকে ভোট দিব আমি তার সেই মার্কাটা যেখানেই থাকুক না কেন, এটা সামনে থাকুক আর মাঝখানে থাকুক আর সর্বশেষ থাকুক, এটা তো সেখানে হবে। আমি একবার পরীক্ষা কেন্দ্রে, আমি বরাবরই পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষা দিতে পছন্দ করতাম, তো একবার দেখলাম যে আমার সিট সবার পিছনে চলে গেছে, কিন্তু এই পিছনের ছেলেটাই আমি হায়েস্ট নাম্বার পেয়ে পাশ করেছি। কাজেই প্রথমে আছে না পিছনে আছে, নট ফ্যাক্ট দ্যাট আমি কাকে ভালোবাসি, কোন আদর্শ ভালোবাসি, কোনটা লালন করি, সেটাকেই আমি দিব, তার অবস্থান যেখানেই হোক না কেন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জাতীয় নির্বাচন নিয়ে আসলে অনেক আলোচনা চলছে এই সময়টাতে। এই পোস্টাল ব্যালটে যে ভোটটা আমরা দেখতে যাচ্ছি, সেই ভোটটি একটা বড় রকমের সমীকরণ পাল্টে দেওয়ার সুযোগ আছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। খামাখায় আর কি এইসব বিতর্কের মধ্যে কেন ঢুকতেছে নির্বাচন কমিশন? তো বিএনপি তো সঠিক জায়গায় হাত দিয়েছে, কেন এটা করতে গেছে তারা? পুরা নির্বাচনটাকে বিতর্কের মধ্যে ফেলে দিচ্ছে। আমরা বলছি না, প্রকাশ্যে অপ্রকাশ্যে অনেকেই চাচ্ছে 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা যেন না হয়। প্রথম থেকে বলছে যে বাংলাদেশে কয়েক বছরের মধ্যে নির্বাচনেই হবে না, তারপর বলছে সরকার কোনো নির্বাচনেই দেবে না, আমরা বলছি ডিসেম্বরের মধ্যে দিতে হবে। যাই হোক, শাসন তো শুভবুদ্ধির উদয় হয়েছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে। এখনও কেউ কেউ বলে যে আসলে হবে আমাদের মধ্যেই, অনেক বুদ্ধিজীবীরা এইসব কথাবার্তা বলে আর কি, ওই গ্রামের বাক্যের মতো আর কি। ওই ছেলে লেখাপড়া করতেছে, পাশ করতে পারবে না, পাশ করলে চাকরি পাবে না, চাকরি পেলে বিয়ে করতে পারবে না, এখন তো সব কিছু হয়ে যাচ্ছে। এর মধ্যে এই ধরনের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড কেন করবে নির্বাচন কমিশন? এটার জবাব তো তাকে দিতে হবে। তাহলে কি আসলে আপনিও মনে করছেন নির্বাচন কমিশন কি তাহলে কোনো রাজনৈতিক দলের জন্য এই কাজটা? আমি সেটা এই মুহূর্তে বলবো না। আমি মনে করি ফেয়ার ফ্রি ইলেকশন হবে, গ্রহণযোগ্য নির্বাচন হবে, উৎসবমুখর নির্বাচন হবে। আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে শত্রুতা মনোভাব দেখছি না। প্রতিপক্ষ, তারা একের প্রতিপক্ষ অংশগ্রহণ করছে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এবারে আসলে নিবন্ধন করেছেন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য প্রায় 15,33,682 জন, অর্থাৎ বেশ যদি আমরা দেখাই একটা বড় সংখ্যা। সেটি প্রবাসীদের এই ভোটটা আসলে জয় পরাজয় সামনে নির্বাচন একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। কোন আসনে তো অবশ্যই আসবে, মার্জিন কম হবে, সব জায়গায় তো বড় মার্জিন হয় না, স্বল্প সংখ্যকীয় তো হয়। তো আমার ভাই যেটা বলছে এটা নির্বাচন কমিশনেরই দায়িত্ব, এবং কোনো দলেই চাইবে না শেষ মুহূর্তে এসে কতগুলো বিতর্ক সৃষ্টি করা। না, এটা যদি ধানের শেষ থাকতো আগে তাহলে কি বলতো? না, হতে পারতো, কিন্তু ওই ব্যাখ্যা নির্বাচন কমিশনকে দিতে হবে যে জামাতের দাঁড়িপাল্লা মার্কাটা আপনার পোস্টাল ব্যালটে সবার উপরে আছে। আমার মনে হয়, আমি জানি না নির্বাচন কমিশন কি ব্যাখ্যা দেবে, ব্যাখ্যা তো তারা একটা দিবেই, ব্যাখ্যা তাদের কাছে আছেই, কিন্তু বিতর্কে এড়ানো যেত যদি উপরে সবগুলি ধরেন প্রতিদ্বন্দ্বী দল যেগুলি প্রধান দল আছে তাদেরটা যদি একই লাইনে থাকতো, অথবা যদি মাঝে রাখতেন সবগুলি যদি কাছাকাছি জায়গায় রাখতেন, অথবা যদি শেষে রাখতেন সবগুলি যদি একই বরাবর থাকতো, তাহলে আমাদের দেশে তো একটা সন্দেহ প্রবণতা কাজ করে, এটা জানেন। রাজনীতি উত্তেজনা আছে, কেউ ওখানে ফেভার পাচ্ছে কিনা, আমি বঞ্চিত হচ্ছে কিনা, এই আতঙ্ক এই জাতির মধ্যে সবসময় আছে। এই তরুণদের অথবা অন্য যারা আছে এদের আর শুভ বুদ্ধির উদয় হলো না, এরা আর জরাজীর্ণ চিন্তা থেকে বেরিয়ে আসতে পারলো না। বিএনপির মহাসচিব বলছে আমাদের অবস্থান হ্যাঁ। আজকে নজরুল ইসলাম খান স্ট্যান্ডিং কমিটি তিনি বলেছেন আমরা হায়ের জন্য জোরালো অবস্থান নিয়েছি, আমরা জুলাই ঘোষণাপত্রে একমত হলাম, জুলাই সনদ চূড়ান্ত করলাম, একমত হলাম, তারপর হচ্ছে সংবিধানে যেভাবে যুক্ত হওয়ার জন্য এই যে গণভোট সে ব্যাপারে একমত হলাম। আমরা নাটপক্ষে প্রচার কেন চালাবো? যারা রাজনৈতিক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না, সংস্কার ভিতরে চাচ্ছে না, যে কোনো মূল্যে ক্ষমতার অংশ হতে চাচ্ছে, তারা এসব ঔষধের কথা বলছে। জোরালো অবস্থান বিএনপি হাকে জয়যুক্ত করানোর জন্য, এবং বিএনপির সব প্রার্থীরা সেই জন্য কাজ করছে। বিএনপির কেন্দ্র থেকে বলা হচ্ছে, তারপর কেন কথা আসবে বলেন তো? খুবই আপত্তিকর ব্যাপার। এই যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, অপরাজনীতি। যত জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে তত বিএনপির উপর দায় চাপানোর একটা চেষ্টা করা হচ্ছে, যত পরাজয় নিশ্চিত হচ্ছে তত বিএনপির উপর একটা দায় চাপিয়ে নিজেদের সমর্থন আদায় করা যায় কিনা এনসিপি এবং জামায়াত একসাথে কাজ করছে বলে আমি সে দায় দিতে চাই না। এনসিপি
তাদের জোটের স্বার্থে জামাতের সাথে ঐক্য করেছে, জামাতও মনে করেছে তাদের ক্ষমতায় আরও বেশি শক্তিশালী সম্ভাবনা তৈরি করার জন্য তারা ঐক্য করেছে, সেটা ঠিক আছে। কিন্তু আপনি যদি হানা বিভক্ত করতে চান, এটা খুবই আপত্তিকর। বাংলাদেশের সংস্কার এবং সংবিধানে এই যে মৌলিক যে জায়গাগুলি আমরা পরিবর্তনের কথা বলছি, এটা বিএনপির চেয়ে বেশি কেউ চায় না, আর বিএনপির চেয়ে বেশি কেউ দরদ না। অর্থাৎ বিএনপি না ভোট বলতে পারে, আমার কাছে মানে হয় কি মেজাজটারও ঠিক রাখা যায় না ইদানিং যা হয়। মহাসচিব বলছেন, পার্টির স্ট্যান্ডিং কমিটি বলছেন, আমাদের ডেকে নির্দেশ দেওয়া হয়েছে হাফ হাফ পরিচালনা করার জন্য। তারপর যদি একটা গোষ্ঠী এরকমভাবে কথা বলে, এই বিভ্রান্ত ছড়ানো, এটা অপরাজনীতি নয়, অপকৌশল নয়। তাহলে কি এখানে আপনি মনে করছেন এই জায়গাটিতেও কোনো না কোনোভাবে আমরা যে আশঙ্কা করছি সুষ্ঠু নির্বাচনে কোথাও না কোথাও কেউ না কেউ বাধা হয়ে দাঁড়াচ্ছে, এগুলো কি এক ধরনের বাধা কিনা? সেই বাধাগুলো ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, যেহেতু এনসিপি এবং জামায়াত এই নির্বাচনী কৌশলের জন্য একজোট হয়েছে, আপনারা আসলে এর বিরুদ্ধে এনসিপি জামাতের সাথে আরো আছে, কিন্তু আপনি খালি এনসিপি আর জামাত বলতেছেন। হ্যাঁ, আপনারা 12 দল মিলে এক হয়েছে। হ্যাঁ তাই তো, আপনি সেগুলো সহ বলেন। এনসিপির যে বক্তব্য আছে সেই বক্তব্যকে আসলে আপনারা খণ্ডানোর চেষ্টা করেছেন কি? শোনেন, আমরা আসন সমঝোতায় এসেছি। এক, যার যার দলীয় স্ট্যান্ড আছে, দলীয় স্ট্যান্ড নিয়ে প্রত্যেকটা দল তার অবস্থানগত বক্তব্য দিতে পারে। এনসিপির বক্তব্য জামাতের বক্তব্য না, জামাতের বক্তব্য এনসিপির বক্তব্য না, এটা বুঝতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, যখন একসাথে মিলে সংবাদ সম্মেলন করে আসন সমঝোতার বিষয়ে বক্তব্য দেওয়া হবে এক মঞ্চে বসে, সেটা অবশ্যই আমাদের একটা স্ট্যান্ড থেকে, সমঝোতার স্ট্যান্ড থেকে সেই বক্তব্যটা হবে। কাজেই প্রত্যেকের তার রাজনৈতিক মার্কা আলাদা, এখানে তার আদর্শ আলাদা, তার ফিলোসফি আলাদা, সেই জায়গা থেকে সে কি বক্তব্য দিবে বা সেই বক্তব্য নিয়ে আমরা ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য আপনাদের এই কৌশল, ক্ষমতার কাছাকাছি কেন, এটা তো ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য। আমরা তো আরো দেখলাম যে অনেকগুলো দল তাদের দলীয় প্রতীক বিসর্জন দিয়ে একটা দলের ভিতরে জয়েন করে ফেললো। আমরা দেখতে পাচ্ছি। এবং আমি আমাকে আরেকটু বলতে দেন, আমি বিরতি থেকে ফিরে আপনার কাছে আসি। একটা বিরতির সময় ঠিক হচ্ছে। জি প্রতিষ্ঠা আত্মীয়মিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জি প্রতিষ্ঠা আত্মীয়মিত রাজকাহন দেখছেন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, পোস্টাল ব্যালট নিয়ে যেমন অনেক আলোচনা আছে, তেমনি জামায়াতের অনেক নেতাদেরকে আমরা বলতে শুনেছি এটাও আসলে তাদের এক ধরনের কৌশল, এবং পোস্টাল পদ্ধতিতে প্রবাসীরা যদি ভোট দেন সেক্ষেত্রে জামাত আসলে এগিয়ে যাবে, সেই কৌশলেই তারা এগোনোর চেষ্টা করছেন। না, জামাতের কৌশল একটা কেন, আমি তো শত কৌশল দেখছি, কৌশলের কোনো শেষ নাই। জামাত এত কৌশলী এই প্রথমবার আমাদের কাছে প্রতিভাত হচ্ছে। তারা তো সব কিছুর মধ্যে একটা ম্যাজিক দেখানোর চেষ্টা করতেছে। এই যে উনি বলল যে শুধু এনসিপি কেন, আরও দল আছে, তো দল তো থাকতেই পারে, তাই না? প্রথমে 8 দল, এখন 11 দল। আজকে একটা প্রোগ্রামে আমিও ছিলাম, সেখানে তো মঞ্জুর সাহেব মাপতেছে জামাতের সাথে ঐক্য করিয়া, হ্যাঁ, পাবলিকলি মাপতেছে যে আমাদেরকে মাফ করে দেন। তো এগুলো জামাত যতই কৌশল করুক, শেষ পর্যন্ত কোনো কৌশলে কাজ হবে না। জনগণ জামাতকে গ্রহণ করবে কি না, কতটুকু গ্রহণ করবে, সেটা জনগণের উপর ছেড়ে দেন। আমি এর বেশি কিছু বলতে চাই না। তারা নির্বাচিত হয়ে প্রতিনিধিত্বমূলক একটি সরকার হোক বা সংসদ হোক, সেখানে আমরা দেখব তাদের ভূমিকা। এখন তো অনেক কথাই বলবে। এখন জামাত যে ক্ষমতার মোহে এত ধরনের বক্তব্য দেবে, সকালে এক ধরনের, দুপুরে একটা, বিকালে আরেক ধরনের। আমি তো যারা খুব কাছাকাছি ক্ষমতা, নির্বাচনের খুব কাছে, না কাছাকাছি না, ওনারা কাছাকাছি করার জন্য লম্বজম্ব করতেছে যে আমরা খুব কাছাকাছি এসে গেছি। এত সহজ না বাংলাদেশের ভোটারদের মন গোলানো। তারা হয়তো, তাদের পেছনে হয়তো অনেক শক্তি আছে, অর্থ আছে, হ্যাঁ, তারপরে মিডল ইস্টের টাকা আছে, কত কিছুই তো আছে। অনেকে নাকি যায় বাইরে গিয়ে টাকা পয়সা নিয়ে আসে, তো এটার ভাগ তো আমার ভাইও হয়তো পাবে। উনি স্বাভাবিক, এটা পাইছেন নাকি? না, আমরা কখনো পাই নাই। তো এখন জামাত খুব কমফোর্টেবলি ইলেকশন করবে টাকা পয়সার দিক থেকে, এবং ভোটারদেরকে নানানভাবে তারা কি বলবো উপটোকন দেবে। সেই প্রচারণার একটি অংশ কিন্তু বেশ ভাইরাল হয়েছে। জামাতের নেতারা বলেছিলেন যে প্রবাসীদের আসলে কেউ যদি মারা যান সেক্ষেত্রে তাদের লাশ বিনা খরচে নিয়ে আসতে জামাতের অনেক কথাই বলবো। এটা তো অনেক আগের অঙ্গীকার জামাতের, ওনারা এগুলো বলতেই থাকবে। ওনারা কেন ডক্টর মোহাম্মদ আব্দুল বহু আগে অঙ্গীকার। আচ্ছা দেখেন, আপনারা তো বলে যাচ্ছেন, এখন তো দুইজন একদিকে বলতেছেন আমি একা, আমার তো সময় বেশি দিয়ে। হ্যাঁ, তো এক নাম্বার কথা হচ্ছে যে জামাতের লোকজন কিন্তু এতকাল ধানের শীষেই ভোট দিছে। বেশিরভাগ টাইমে জামাতের লোকরা ধানের শীষেই ভোট দিচ্ছে। 96 ছাড়া আপনি যদি হিসাব করেন, এই জামাতের হাজার হাজার নেতাকর্মীরা ধানের শীষে। আওয়ামী লীগের সাথেও নির্বাচন করেছে না, আওয়ামী লীগের সাথে নির্বাচন করি নাই আমরা, আওয়ামী লীগের সাথে আলাদা হয়ে আমরা 300 সিটে 96-এ নির্বাচন করেছি। বাট বাকি সময়গুলোতে জামাতের ভোট
নিয়েই, জামাতের সহযোগিতা নিয়েই কিন্তু বিএনপি বারবার ক্ষমতায় এসেছে। আমরা একাকার ছিলাম, এখন একটু আলাদা হয়েছি। এখন মাঝে মাঝে মনে হচ্ছে যে ক্ষমতা তো এসে গেছিল, কিন্তু চ্যালেঞ্জে পড়ে গেলাম, কেন ক্ষমতা মনে হয় চলে যাচ্ছে। এই জন্য একটু দাদাও কষ্ট পাচ্ছেন, অন্যরাও কষ্ট পাচ্ছেন। আরেকটা জিনিস দেখেন যে 5 কোটি কিন্তু আমাদের প্রায় তরুণ ভোটার আছে, তারা কিন্তু তাদের যে স্ট্যান্ড এটাকে ভয় পাওয়াচ্ছে। এবং আমি আজকে এখানে অত্যন্ত নিন্দনীয় ভাষায় বলতে চাই যে বাংলাদেশের নির্বাচন কমিশন, ছাত্র সংবাদ, স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন বন্ধ করে দিয়েছে। এটা গণতন্ত্রের পথে বাংলাদেশে না অন্য যে কোনো, তাহলে কয়েকদিন আগেই তো আরেকটা হয়ে গেল, ওটা কেন বন্ধ থাকলো না? এটা তো তফসিল ঘোষণার পরেই বলে দেওয়া দরকার ছিল যে তফসিল ঘোষণার পরে অন্য কোনো নির্বাচন হতে পারবে না। আপনি একটা নির্বাচনের তারিখ, রেজাল্ট, মানে ভোট দেওয়ার টাইম এসে গেছে, এখন এটা বলতে পারেন না। 2 নম্বর হচ্ছে হা বা না ভোট নিয়ে আমি কোনো স্টার নিতে চাই না, তবে আমি মনে করি যে জাইমা রহমানের ফেসবুক পেজে এ ব্যাপারে কিছু ক্লু থাকার কারণে জনগণের ভিতরে একটা সন্দেহ তৈরি হয়েছে যে বিএনপি কি তাহলে না ভোটের দিকে যাবে। কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্য, মহাসচিব তারা তাদের অবস্থান ক্লিয়ার করেছেন। আমরা আশাবাদী এই অবস্থানই তাদের তৃণমূল পর্যায়ে থাকবে। এরপরে তাদের সাথে অ্যালাইনমেন্টে থাকা নুরুল হক নূর বলেছেন যে ঘোষণা বাকি, আমরা এসে গেছি। এটার দ্বারা কি এরকম অনেক বক্তব্য তো জামাতের নেতারাও দিয়েছেন, আপনারা এটাও বলেছেন প্রশাসন আপনাদের কথায় উঠবে, আপনাদের কথায় বসবে। করতে বলছি না, এটা তো আপনাকে জিজ্ঞেস করি নাই। আমি বলছি যে নুরুল হক নূর কি এটা কি বলতে পারেন? এটা তো নুরুল হক নূর বলতে পারেন না যে ঘোষণা বাকি আর সব হয়ে গেছে। এটা তো জনগণকে উনি মানে এক ধরনের ধোঁকা দিচ্ছেন। তাহলে নির্বাচন কমিশন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? এরপরে আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন যে এই প্রবাসীদের ভোট অধিকারের জন্য জামাত কিন্তু লড়াই করেছে, অনেক লড়াই করেছে, এবং সারা পৃথিবীর মানুষরা জানে। আপনি একটা ভুল কথা বলেছেন, 148টা দেশের জনগণ ভোট দিচ্ছে না, 148টা দেশের প্রবাসীরা ভোট দিচ্ছে। আমার দেশের জনগণ তারা ভোট দিচ্ছে যারা রেমিটেন্স যোদ্ধা, যাদের এই জুলাই গণ অভ্যুত্থানে বড় অবদান আছে, যারা রেমিটেন্স শাটডাউন করে এই জুলাই গণ অভ্যুত্থানকে ত্বরান্বিত করেছে, তাদের এই ভোট অধিকার বাংলাদেশে এটা ইতিহাস তৈরি হচ্ছে। এবং আমি ওয়েলকাম করছি ওই সমস্ত প্রবাসী যারা জেল খেটেছেন এবং কিছুদিন আগে দুবাই থেকে তারা জেলখানা থেকে মুক্তি পেয়েছে। সেটাকেই জামাত তাহলে এবারে নির্বাচনের সবচেয়ে বড় স্ট্যান্ড বলে মনে করছি। না, আমি খালি জামাতের এটাও একটা স্ট্যান্ড যে জামাত প্রবাসীদের জন্য কাজ করছে এবং করবে, আর তাদের ভোট অধিকারের জন্য লড়াই করেছে, তরুণদের পক্ষে থাকার চেষ্টা করেছে। তো তরুণ এবং প্রবাসীরা তো ভোটে একটা বড় ফ্যাক্টর হবে। তরুণদের পক্ষে থাকার কথা বলছেন, এনসিপি কেও দলে ভিড়িয়েছেন, কিন্তু যখন এনসিপির নেতাদের বক্তব্য আসছে তখন সেটাকে আবার আপনারা আলাদা বক্তব্য, একটা দলীয় বক্তব্য আর একটা হচ্ছে এই বক্তব্য, দুটাকে আপনি এক করে নিতে পারেন না। শেখ রবিউল আলম, জামাত ধানের শীষে দীর্ঘদিন ভোট দিয়েছে, এখন রাজনৈতিক কারণে তারা আপনাদের থেকে আলাদা হয়েছে এবং সেই জায়গাটিতে আসলে তারা তাদের মতন করে কৌশল করছেন। সেখানে বিএনপি হেরে যাবে, ক্ষমতা থেকে দূরে সরে যাচ্ছে দেখেই এখন বিএনপির এই অবস্থা কিনা? চেষ্টা করে দেখুক না, জনগণ সিদ্ধান্ত নিক। সেটা 12 তারিখেই ফয়সালা হ্যাঁ, সেটা তো ফয়সালা হয়েই যাবে। এটা তো ভোটের মাধ্যমেই ফয়সালা হবে। Yes. প্রবাসীদের জন্য জামাত কাজ করেন, আর বিএনপি কি করেন? এই যে বিদেশে যে আমাদের প্রবাসীরা যায়, এটা প্রতিষ্ঠিত করেছিল কে? শুরু করেছিল কার আমলে? এই যে আমাদের রেমিটেন্স আসছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথমে বাংলাদেশ থেকে প্রবাসীদের এই যে দেশের বাইরে শ্রমিক এবং বিভিন্ন স্কিল্ড ম্যান পাওয়ার পাঠিয়ে প্রথমেই তো বাংলাদেশে তিনি করেছিলেন। তো সেই কৃতজ্ঞতা প্রবাসীদের আছে না? এই প্রবাসীদের জন্য বিএনপি সবসময় দরদি হয়ে কাজ করেছে না? আজকে যারা প্রবাসী ওখানে যে প্রতিষ্ঠিত হয়েছেন, বিএনপি 17 বছর দমন পীড়নের ফলে আওয়ামী লীগের বিএনপি নেতাকর্মীরা ওখানে গিয়ে আশ্রয় নিয়েছেন না? সেখানে গিয়ে তারা প্রতিষ্ঠিত হচ্ছেন না? সেখানে গিয়ে এই আপনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসীরা যারা নেতৃত্ব দিয়েছে তারা অনেকে বিএনপির সাথে যুক্ত না। জামাত ইসলামের একটা ব্যাপার আছে, কোথাও কোনো স্টেক হোল্ডার পেলে ওটা ওনাদের মতো করে দাবি করতে শুরু করেন, আর হচ্ছে অন্যের উপর দায় চাপাতে শুরু করেন। একটা গোষ্ঠী বাংলাদেশ হয়েছে, এই যে মন গড়া কথা, না ভোট চাচ্ছে বিএনপি, হা ভোটের পক্ষে আমরা না, আমরা এই হা প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব নিয়ে কাজ করছি। অন্যদের কোথায় ভূমিকা আছে একটু বলেন তো আপনি? না আপনার এই হায়ের পক্ষে কে কোথায় প্রচারণা করছে? কোন দলের শীর্ষ পর্যায় থেকে এখনো পর্যন্ত স্ট্যান্ড নেওয়া হয়েছে আমাদের মতো? এনসিপি নেতারা আজকে করেছেন এবং সেখানে আজকে করেছেন, আর আমরা তো সেটা আরো 1 সপ্তাহ আগে করেছি। আমাদের মহাসচিব আরো 1 সপ্তাহ আগে বলেছে। জি, আমি একটু যুক্ত করি তাহলে এই কথাটা যেহেতু এসেছে। এনসিপি নেতা নাহিদ ইসলাম আজকে বলেছেন যে একটি দল এখন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এসব বিভিন্ন কার্ড দেওয়ার কথা বলছে, কিন্তু কার্ডের বিনিময়ে যে টাকা দেবে সেই টাকা কোত্থেকে আসবে তা বলছে না, শুধু খরচ করবে সেটা বলছে। এই কার্ড শুধু দলীয় লোকেরাই পাবেন, আর দলীয়করণ হবে, দুর্নীতি হবে, স্বজনপ্রীতি হবে। কার্ড দেওয়ার আগেই নাহিদ ইসলামের গোত্রদহ শুরু হয়ে গিয়েছে। নাহিদ ইসলামরা জনগণের জন্য কি নিয়ে যেতে পারেন একটু বলেন না? বিএনপির ভৎসনা করা ছাড়া, আর ত্রুটি খুঁজতে ছাড়া, অথবা বিএনপির প্রতি সন্দেহ পোষণ করা ছাড়া ওনাদের কোনো রাজনীতি আছেন নাকি? উন্ডা কি বলেছেন? উন্ডা বলেছেন উন্ডাই একমাত্র হচ্ছে সংস্কার চান,
নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চান, জনগণ ওনাদের সাথে আছে, সব রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে, ওনারাই শুদ্ধ। কিছুদিন আগে বলছে 300 আসনে তারা জয়ী হবেন এবং সরকার গঠন করবেন, 6 মাস আগে। আজ থেকে 3 মাস আগে বলছেন না 150 আসনে তাদের জয় নিশ্চিত, তারা বলেছেন। এখন প্রার্থী দিচ্ছেন 30 আসনে, যিনি 300 আসনে জয় করবেন তিনি প্রার্থী দিতে পারছেন মাত্র 30 আসনে, তলানিতে অবস্থান। আবার জামাতের সাথে তাদের যেভাবে আসন ভাগাভাগি হচ্ছে, সেই আসনে কখনো জামাত নিজেরাও কখনো জয়ী হয়নি, তাদের ইতিহাসে নেই তারা এতগুলো আসন কখনো বাংলাদেশের জাতীয় নির্বাচনে পেয়েছে। সেটা আমি নেতিবাচকভাবে দেখছি না। সমঝোতা করে জামাত তো